প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে আমাদের স্পেসিফিক প্রস্তাব আমাদের 31 দফাতে ছিল, আছে। আমরা লিখিত প্রস্তাব তা দিয়েছি যে কোন ব্যক্তি নট মোর দেন 2 কনসিকিউটিভ টার্মস প্রধানমন্ত্রী হতে পারবেন এভাবে বলা আছে। অর্থাৎ 2 মেয়াদ পর 2 মেয়াদের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন না। তো এইখানে অনেক রকমের ইন্টারপ্রিটেশন আছে, আমি সেই ইন্টারপ্রিটেশনে যাব না, কারণ এখানে আইনি বিষয়ও আছে, আলোচনার বিষয়ও আছে। এখন যদি আমি আজকে এগুলো ওপেন করি তাহলে পরে ডিসকাশনের জন্য আমাদের একটু অসুবিধা হবে। সবাই সব দল এবং সব স্টেক হোল্ডার মতামত দিচ্ছে, আসুক, আলোচনায় আসুক, আমরা হয়তো একটা জায়গায় আসতে পারবো। তবে আমরা এখানেই যদি মনে করি যে স্বৈরাচার উৎপাদনের জায়গা বা ফ্যাসিজমের উৎপাদনের জায়গাটা আমরা বন্ধ করতে চাই, তাহলে একই সাথে আরো অনেক বিষয় কিন্তু অ্যাড্রেস করতে হবে। তাহলে এনসিসির ফরমেশন লাগে না, তাহলে আরো অনেক কিছু লাগে না, তাহলে পিআরও লাগে না, আরো অনেক বিষয় লাগে না। কিন্তু আমরা পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আমরা বলেছি সমস্ত অর্গানগুলোর মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি করতে হবে। আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন এবং কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলোকে আমরা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হবে, তাহলে অনেক কিছুই লাগে না। আর এদিকে প্রধানমন্ত্রীর মেয়াদে যদি আমরা সীমাবদ্ধতা আনি, সেটাও একটা বিষয় থাকবে, যাতে পার্লামেন্টারি ফুয়েরার অথবা কনস্টিটিউশনাল যে কোনো এখন একতন্ত্র প্রতিষ্ঠা না হয়, কন্টিনিউটি না থাকে, সেটা অবশ্যই মাথায় রাখার বিষয়। কিন্তু এটার সাথে আরো অনেক বিষয় জড়িত আছে, সবগুলো একসাথে রিড করতে হবে। পেন্ডিং আছে, সেটা আরো আলোচনার দাবি রাখে। তখন যদি একটা পর্যায়ে দাঁড়ায়, যেমন আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আমরা উভয় কক্ষে 2/3 ভোটের মধ্য দিয়ে কনস্টিটিউশন সংশোধনের প্রস্তাব আমরা রেখেছি এবং সেটা অনেক দলের পক্ষ থেকে আছে, রিটেন আমরা দিয়েছি এবং সংস্কার কমিশন পক্ষ থেকে আছে। কিন্তু যদি পিআর পদ্ধতিতে আপার হাউসে সদস্যগণ নির্বাচিত হন, তাহলে দেখা যাবে এখানে 2/3 মেজরিটি পাওয়া তো বহুত দূরের কথা, 50% মেজরিটিও কেউ পাবে না। কারণ আমাদের ইতিহাসে, সংসদ নির্বাচনের ইতিহাসে, আমাদের পলিটিক্যাল কালচারে সবকিছু অ্যানালাইসিস করে দেখা যায় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনগুলোতে কোনো দল সর্বোচ্চ 40, 41, 42 জোট সহ এর বেশি পায়নি। যদি পপুলার ভোটে 50% ভোট কোনো দল না পায় বা জোট না পায়, তাহলে উচ্চ কক্ষে এই পিআর পদ্ধতি অনুসরণ করা হলে তারা অর্ধেক আসনও পাবে না। আর যদি আমরা জেনারেল বিল পাশ করতেও চাই, সেই ক্ষেত্রেও এই অর্ধেক মেজরিটি আমাদের লাগবে। আর যদি সংবিধান সংশোধন করতে চাই, 2/3 মেজরিটি উভয় হাউসে লাগবে। এই সমস্ত সাবজেক্ট টু দি কন্ডিশন দ্যাট এগুলো সব লাগাতে হবে। সেই ক্ষেত্রে যদি আপার হাউসে সংবিধান সংশোধন বিল এবং জেনারেল বিল পাশ করার ক্ষেত্রে যদি কন্ডিশন এরকম হয় যে জেনারেল মেজরিটিতে হবে বা তার চাইতে কম ভোটে হবে, তখন কিছু কিছু বিষয় আলোচনায় আসবে। বাট এটা আমার দলীয় অবস্থান নয়। এই সমস্ত ক্ষেত্রে বিবেচনা আমরা বলেছি যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ নির্বাচনটা বোধহয় এখন আমাদের কনসিডার করা ঠিক হবে না। তবে আমাদের দলের পক্ষ থেকে আমরা এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা প্রস্তাব এই জন্যই দিয়েছিলাম যে দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী সহ দেশের বিভিন্ন সেক্টরে যাদের অবদান আছে, যাদের চিন্তাধারা, যাদের কন্ট্রিবিউশন জাতিকে, আমাদের জাতি গঠনে এনরিচড করবে বা যাদের কন্ট্রিবিউশন থাকা উচিত, তাদেরকে এখানে প্রতিনিধিত্ব আকারে অ্যাকোমোডেট করার জন্যই আমরা এটি বিবেচনা করেছিলাম। এবং আমরা এখানে সরাসরি ভোটের কথাও কিন্তু এই পার্লামেন্ট গঠনের ক্ষেত্রে, আপার হাউসের ক্ষেত্রে বলি নাই। সর্বদিক বিবেচনায় আমরা মনে করি পিআর পদ্ধতিটা এখানে সঠিক হবে না। আপার হাউসে ভোটাধিকার থাকবে কিনা, অথবা কত জেনারেল বিল পাশ করার ক্ষেত্রে কত পার্সেন্ট ভোটাধিকার হবে, অথবা পার্লামেন্টে সংবিধান সংশোধনের ক্ষেত্রে কোন মেজরিটিতে যাবে, এগুলো সবকিছুই এখন আন্ডার ডিসকাশন। এখন এই বিষয়ে আমি কোনো কথা ফাইনালি বলতে পারবো না। আমাদের 31 দফার বর্ণনা মতে আমরা যে প্রস্তাবটা দিয়েছি তাতে হলো যে দেশের বিশিষ্ট নাগরিক, বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, ক্রীড়াবিদ এবং বিভিন্ন সেক্টরে যাদের অবদান আছে, যাদের অবদান আছে, তাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে, তাদের কন্ট্রিবিউশনের মধ্য দিয়ে জাতি উপকৃত হবে এবং ন্যাশন বিল্ডিং অ্যাক্টিভিটিসে তাদের সংশ্লিষ্ট করা দরকার। এই আইডিয়া থেকে আমরা দ্বিতীয় পক্ষের প্রস্তাবটা আমরা করেছি।
একই সাথে যেটা আপনি অন্য একটি দেশের রেফারেন্স দিয়ে বললেন, তাদের স্টেটটা হচ্ছে কান্ট্রি, আমি নাম বলবো না, ইউনিয়ন অফ স্টেটস, যে হচ্ছে এটা একটা ইউনিয়ন অফ স্টেটস, প্রভিন্সের। ওইখানে ফেডারেল টাইপ অফ এটা কান্ট্রি, ওখানে ফেডারেল টাইপ অফ গভর্নমেন্ট। সেই চেতনার সাথে আমাদের ইউনিটারি টাইপ অফ গভর্নমেন্ট যায় না। আমাদের কনস্টিটিউশন স্টার্টস উইথ সেকশন আর্টিকেল 1, দিস ইজ রিপাবলিক। আমাদের হচ্ছে যে বাংলাদেশ ইজ এ রিপাবলিক অফ ডেমোক্রেটিক, এটা না, সরি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোভারেন একটা ইউনিটারি রিপাবলিক। এই কথাটা আর্টিকেল 1-এ বলা আছে। তার মানে আমরা হচ্ছি যে বাংলাদেশ এটা ইউনিটারি টাইপ, ইন্ডিপেন্ডেন্ট এবং সোভারেন রিপাবলিক এখানে বলা আছে। তো সেটার সাথে যারা ইউনিয়ন অফ স্টেটস হিসাবে সরি আছে, কিন্তু তাদের ইনস্টেন্স গুলো আমরা এখানে আনিনি, কারণ তাদের যে সোশ্যাল যে হিস্ট্রি, তাদের যে পার্লামেন্টারি হিস্ট্রি, তাদের দেশের যে ইকোনমিক স্ট্রেংথ এবং তাদের দেশের যে কালচার, তার সাথে আমাদের পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল সোশ্যাল কালচার এবং আমাদের পলিটিক্যাল ইকোনমিক স্ট্রেংথ কোনো কিছু ম্যাচিং করে না। সেই জায়গায় না যে যদি আমরা বাকি অনেক বিষয়ের ক্ষেত্রে যদি সেই স্ট্যান্ডার্ডটা যদি আমরা চিন্তা করি, তাহলে সেটা হবে না। এখন আমরা যদি ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করি পার্লামেন্টারি সিস্টেমে, আমরা মনে করি না যে পার্লামেন্টের সেই স্থায়িত্ব বা সেই পার্লামেন্টের কালচারের স্ট্রেংথ এবং সেই হিস্ট্রি তাদের মতো এখনো আমাদের সমান হয়েছে। সুতরাং আমাদেরকে আমাদের পলিটিক্যাল কালচার, আমাদের সোশ্যাল স্ট্যাটাস এবং আমাদের পলিটিক্যাল হিস্ট্রি এবং আমাদের জাতির অবস্থান সবকিছু মিলে আমাদের চিন্তা করতে হবে।